আমি তখন কেবলই বিজ্ঞান বিভাগ নিয়ে কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছি, আর আমার একমাত্র ছোট বোন রুবি ফার্স্ট ইয়ারে একই বিভাগে। প্রায় সব বিষয় আমার কাছে বসেই পড়ে, সুন্দরী মেয়ের প্রতি ছাড়দের বরাবরই একটা নজর পারে, তাই মা এই ব্যবস্থা করে দিলেন। আমাদের শোয়ার রুম আলাদা হলেও পড়ার সময় রুবি সব সময় আমার টেবিলই বসেই পড়ত। মাঝে মাঝে আমি তাতে বিরক্ত বোধ করতাম, কারণ ওর জন্যে পড়ার সময় অন্য কোনো কিছু করতে পারতাম না। ও আমার আপন ছোট বোন, এছাড়াও আমি তখনও মেয়েদের নিয়ে খায়েশ বোধ করতাম না। খেলাধুলা আর পড়াশোনা নিয়েই তখন আমি ব্যস্ত থাকতাম। খুব ছোট বেলা থেকেই আমার বোন রুবি আমার খুব ভক্ত। আর ভক্ত না হয়ে তার কোনো উপায়ও ছিল না, আমরা শুধুই দুই ভাই বোন, তাও পিঠাপিঠি। তাই আমি বাড়িতে যতক্ষণ থাকতাম ততক্ষণ সে আমার আশেপাশেই থাকে। আমরা একই কলেজে পড়ার কারণে বোনটি আমার সাথেই যেত। আমরা তখনও যথার্থই ভাই বোনের মতোই চলতাম, আর তাছাড়া আর কী বা উপায় ছিল। একদিন আমি রুবির অঙ্ক করে দিচ্ছিলাম, এমন সময় ও বলল, ভাইজা। আমি এক পলক বোনের দিকে তাকিয়ে আবার অঙ্ক করছিলাম, শুনলাম রুবি বলল, তোমার বন্ধু পলাশকে আর আমাদের বাড়িতে এনো না। আমি অঙ্ক খাতাটার উপরে কলমটা রেখে বোনের দিকে তাকিয়ে বললাম, কেন? রুবি এবার কোনো ভানিতা না করে মাথাটা নিচু করে একটু রেগেই বলল, আজ আমাকে ও একটা বাজে চিঠি দিয়েছে। আমি বোনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। রুবি মাথাটা নিচু রেখেই বলল, চিঠিটা ও আমার বান্ধবী সোহানার মাধ্যমে দিয়েছি। আমি বোনের কাছে জানতে চাইলাম, কি লেখা ছিল? রুবি এবার আগের মতোই রেগে বলল, ছেলেরা যা লিখে। আমি ততদিনেও আসলেই জানতাম না ছেলেরা কি লেখে। আমি সেই দিকে না যেয়ে বোনকে বললাম, এটাই প্রথম পেলি নাকি আগেও ওর কাছ থেকে পেয়েছিস? এবার রুবির ভাব দেখে মনে হলো সে নিজেকে দামি কিছু একটা ভাবছে। একটু লড়েচলে বসে সেই রকম একটা ভাব নিয়ে বলল, এটা এই বছরের 13 নাম্বার, আগের গুলা পড়ে পড়ে ফেলে দিয়েছি। আমি মনে মনে একটা হাঁপ ছেড়ে বললাম, পলাশের আর দোষ কি? তুই তো ওকে প্রশ্রয় দিয়েছিস আগের গুলো নিয়ে। পরে একটু আশ্চর্যের ভাব নিয়ে বললাম, কস কি রুবি? আগেত বলিস নাই? বোনটা এবার একটা ছোট্ট হাঁপ ছেড়ে বলল, তোমাকে বলি নাই, ভেবেছিলাম আর দেবে না। তাছাড়া আমি যখন ওর কোনো লেখার উত্তর দেই নাই সে একবার হলো ছাড়বেই। আমি বোনের মুখের দিকে তাকিয়েছিলাম। রুবি এতটা সময় মাথাটা নিচু করেই বলে যাচ্ছিল কথাগুলো, পরে মাথাটা উঁচু করে আমার মুখের দিকে তাকিয়ে একটু আশ্চর্যের ভঙ্গিতে বলল, তাই বলে পরে এই রকম একটা চিঠি দিবে তোর বন্ধু? বলে কোনো রকম ইতস্তে না করে নিজের পদার্থ বইয়ের ভিতর থেকে অপদার্থর সেই চিঠিটা বের করে আমার হাতে দিল। আমি বোনের হাত থেকে চিঠিটা নিয়ে তার ভাঁজ খুলতে খুলতে এক পলক বোনের মুখের দিকে তাকিয়ে দেখলাম সে একটু দুষ্টুমির চোখে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম সে মনে মনে হাসছে। কারণটা ধরতে না পারলেও আমি চিঠিটা পড়তে লাগলাম। দেখলাম পলাশের লেখায় অসংখ্য ভুলে ভরা। পলাশ মণ্ডল, হিতুপাড়া, দুর্গাপুর, পশ্চিম বাংলা, ভারত। প্রিয়তমা রুবি, আমার এতগুলো লেখা তোমার হাতে পড়ার পরেও তোমার মনে আমার জন্যে কোনো স্থান হলো না বলে আমি সত্যই এবার মন মরা হয়ে গেলাম। তুমি কি মানুষ? যে মানুষের শরীরে রক্তমাংস আছে সে কখনই এভাবে চুপ করে থাকতে পারে না দিনের পর দিন। তোমার কি হয়েছে রুবি? কেন তুমি আমার অমর পবিত্র প্রেমে সাড়া দিচ্ছ না? আমি কি তোমার যোগ্য নয়? তুমি তো জান না রুবি, আমি প্রতিদিন তোমার কলেজে যাওয়া এবং আসার সময় তোমার পিছু পিছু হাঁটি তোমাকে দেখতে। তখন আমার মনের কি অবস্থা হয় তা তোমাকে বোঝাতে পারব না। তোমার সামনে আমার যেতে বেশ ইচ্ছে করে, কিন্তু তোমার ভাই আমার প্রিয় বন্ধু বলে আমি তা করি না। যদি ও রাগ করে, আমার প্রাণটা ভেঙে যায় যখন দেখি তুমি তোমার ফোমের মতো নরম, তানপুরার কোলের মতো উঁচু চেপটা দুলিয়ে দুলিয়ে আমার সামনে দিয়ে হাঁট। তখন আমার মনের ভিতরে বৈশাখী ঝড় বয়। আমি কিছুতেই থামাতে পারি না। বিশ্বাস কর রুবি, শক্ত হয়ে যায়, আমার বেশ কষ্ট হয়। তখন মনে হয় তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে টেনে দূরে কোথায়ও নিয়ে যাই জোর করে, কিন্তু পারি না। তোমার ভাইটি আমার বন্ধু হবার কারণে আমি কিছুতেই সেই কাজটা করতে পারবো না খুকি। আর আমার এই ব্যর্থতার কারণে তুমি আমার দেখা পেলেই আমাকে পাত্তা না দিয়ে চলে যাও, আর আমি সারা দিন কষ্টে থাকি। প্রতীক্ষায় তোমার একার পলাশ। আমি চিঠিটা পড়ে যতটা খেপলাম, দেখলাম সেই চিঠিটা আমাকে পুড়িয়ে ততটা খুশি যেন আমার বোন। আমি সেই দিকে না যেয়ে মনে মনে ভাবলাম ভুলের কারণেই প্রথমত রুবি পলাশকে অপছন্দ করছে। সেই চিঠি পড়তে পড়তে আমার পলাশের উপরে বেশ রাগ হলো তার লেখার ধরন দেখে। পরে বোনকে অনেকটা হালকা করার জন্যেই পলাশের ভুলগুলো নিয়ে কথা বললাম। পলাশের প্রতিটা ভুলের শব্দ নিয়ে আমার বোন রুবি যেন প্রয়োজনের চেয়ে বেশি হাসতে লাগল। ছোট বোন, তাই আমি তাকে সেখানে থামিয়ে না দিয়ে আমিও তার সাথে সেই হাসিতে অংশ নিলাম।
আমাদের হাসাহাসির শব্দ বাড়তে লাগল, বাহিরের দরজায় নকের শব্দে ও মার আমাদের রুমের দিকে আসার শব্দে। আমি বোনের দেওয়া সেই চিঠিটা চট করে লুকিয়ে ফেলতেই আমার বোন রুবি প্রক্সি বই পড়ার একটা নিখুঁত অভিনয় করল, আর আমি বোনের সেই অঙ্কের সমাধান করতে বেশ মনোযোগী হলাম, পাকা অভিনেতা অভিনেত্রীর মতন। এর মাস খানিক পরে একদিন বাসাটা খালি ছিল, বন্ধের দিন। মা বাবা কোথায় যেন গিয়েছেন, এখন ঠিক মনে করতে পারছি না। আমরা প্রতিদিনের মতোই পড়তে বসেছি। তখন খেয়াল করলাম ওর মাঝে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা মন দিয়ে অনুভব করতে পারলেও কিন্তু কি সেটা ধরতে পারছিলাম না ততক্ষণেও। রুবিকে জ্যামিতি বুঝাচ্ছিলাম, দেখলাম বোনটা সহজ বিষয়টাকেও বারবার ভুল করছে। আমি রাগারাগি করলাম ওর সাথে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নাই, বরং সে আমার দিকে মাঝে মাঝে দুষ্ট হাসি হাসতে মুচকি মুচকি হাসছিল। হঠাৎ করেই তার তাকানি ও হাসিটা আমার চোখে পড়তেই আমার কিছুটা সন্দেহ হলো, পরে মনে হলো ও আমার সাথে মজা করছে। আমি এটাও খেয়াল করলাম ও ইদানিং নতুন এবং টাইট ফিটিং কাপড় পরা শুরু করেছে। এছাড়া ওড়নাটাও জায়গায় নাই। এক মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল যে আমার বোন এখন পুরোপুরি যৌবনবতী হয়ে গেছে, যৌবন সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে, নতুবা কারো প্রেমে পড়েছে। মনে মনে ভাবলাম সে তো আবার সেই বদমায়েশ পলাশ না। পরে আমি বোনের ভাব দেখে আর লোভ সামলাতে না পেরে খাতার উপরে কম্পাসটা রেখে রুবিকে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলতো রুবি, তোর কি হয়েছে? শুনে রুবি এমন একটা ভাব করল যেন আমি একটা অবান্তর প্রশ্ন করেছি। সে বলল, কি হবে? আমি এবার বোনকে খোলাখুলি প্রশ্ন করতেই রুবির মুখের দিকে তাকিয়ে বললাম, কারো প্রেম পড়েছিস নাকি? এবার রুবি একটু লড়েচড়ে বসল, মনে হলো কথাটা তার মনপুত হয়েছে। সে এবার আমার দিকে একটু ঝুঁকে সুচিত্রা সেনের মতো তাকিয়ে বলল, কিভাবে বুঝলা ভাইজা? আমি ব্যাপারটাকে আর কিছুটা উস্কে দিতেই বললাম, আগে কখনো তোকে এই রকম পোশাকে দেখি নাই, আর তোকে পড়াশোনায় এতটা উদাস হতেও দেখি নাই। দেখলাম আমার কথাটা শুনে রুবি এমন একটা ভাব করল যেন আমার কথাটা সে আশা করছিল কিন্তু মানছিল না। বলল, তোমার ধারণা ভুল। পরে চেয়ারে সোজা হয়ে বসে বলল, এইসব কিছুই না। আমি দেখলাম রুবি নিজেকে আমার দিকে যেন ঠলে ধরেছে, ফলে বেশ লোভনীয়ভাবে ফুটে উঠেছে আমার সামনে। এবার আমি জোর দিয়ে বললাম, না, আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস। রুবির মুখে সেই হাসিটা এবার আর স্পষ্ট হতে সে বলল, তোমার মাথায় সমস্যা হয়েছে, পড়া বুঝাতে না পেরে এবার উল্টাপাল্টা বলা শুরু করছো, আমি বরং যাই। আমি রুবিকে কিছু একটা বলল, সে সেই সুযোগ না দিয়ে উঠে চলে গেল। আমি কিছুটা সময় তার দিকে তাকিয়ে রইলাম। এর কয়েকদিন পরে আবার বাসাটা খালি হতেই রুবি সেই বড় গলার গেগি, আর একটা শর্ট বলা যায় না আবার লংও বলা যায় না, মাঝামাঝি ধরনের এমন একটা নীল রঙের স্কার্ট পরে আমার কাছে পড়তে আসলো। আমার অবস্থায় যায় শত হলেও সে প্রাপ্তা একটা মেয়ে আর আমি একটা ছেলে। আমার যে কী অবস্থা হলো তা তাকে কেন কাউকেই বলে বোঝাতে পারব না। সেদিনও আমার বোন রুবি ওড়নাটা নির্ধারিত জায়গাও না রেখে তার গলার সাথে বাজিয়ে রেখেছিল হিন্দি সিনেমার নায়িকাদের মতন। আমার সেই দিন সব কিছুতেই কেমন যেন ভুল হয়ে যাচ্ছিল। আমি চোরের মতো বারবার বোনের দিকে তাকাতে লাগলাম। রুবি সেইটা বুঝতে পেরেই হয়তোবা পা দুটো যতটা সম্ভব সামনের দিকে ফুলিয়ে বসেছিল। আমার চরিত্র পতনের আশঙ্কা দেখে আমি কোনো উপায় অন্তর না দেখে রুবিকে তাড়াতাড়ি বিদায় করে দিলাম আমার টেবিল থেকে, একটু জোট করেই। বুঝলাম আমার এই কাজটা আমার বোনের কাছে তেমন ভালো লাগেনি, কিন্তু আমি নিরুপায়। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, রুবি কয়েকদিন যাবৎ আমার সাথে এমন আচরণ কেন করছে, মূল কারণটা কি? আসলেই সে কি চায়? আমি কোল বালিশটাকে বুকে শক্ত করে চেপে ধরে মনে মনে ভাবতে লাগলাম, রুবি মোবাইল ব্যবহার করে না, বাইরেও সে কখনই একা একা যায় না, আমি তার সাথে সাথে থাকি সকল সময়ে, তাহলে কার পাল্লায় পড়ে ও এমন বকে যাচ্ছে আস্তে আস্তে। আবার আর এক মনে ভাবলাম, ছেলে বয়সে সবাই এমন একটু করেই, বোনটা বোধহয় প্রয়োজনের চেয়ে একটু বেশিই বকে যাচ্ছে ভেবে মনে মনে হাসলাম। এই ভেবে সে বকে ভালোই করেছে, তাই আমি দেখতে পাচ্ছি। হোক না ছোট বোন, তবুও মেয়ে। বোন আমাকে নিজ থেকে না দেখালে কখনই তাকে দেখাটা আমার পক্ষে সম্ভব হতো না। পরে মনে মনে ভাবলাম, সে যদি শুধুই আমাকে দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু যদি এর মাঝেই রুবি আমাকে খাওয়ার জন্য ডাকতে এলো। অন্য কোনো দিন হলে সে খাবার টেবিলে বসেই আমাকে গলা ছেড়ে ডাকত, আজ সে তা না করে সোজা আমার রুমের দরজার কাছে নায়িকাদের মতো দাঁড়িয়ে বলল, ভাইজা চল খাবে। আমি বিছানায় শুয়েই বোনটা পায়ের পাতা থেকে চোখ পর্যন্ত কয়েকবার দেখলাম, পরে ফ্যানের বাতাসে দোলা খাওয়া স্কার্টটা মাঝে মাঝে একটু উপরে উঠতেই দিকে বেশ কিছুটা সময় চুপ করেই তাকিয়ে রইলাম, আর মনে মনে বললাম, কি খাবো? খাবার না তোকে? এখন তো দুটোই আমার কাছে খাবার। কিছুটা থেমে আবার মনে মনেই বললাম, এখন তো তুইও আমার কাছে খাবার।
দেখলাম বোনটা আমি না উঠা পর্যন্ত দরজার চৌকাঠে হেলান দিয়েই বাঁকা হয়ে দাঁড়িয়ে রইল আমার দিকে তাকিয়েই। দেখলাম এইবার সে তার ওড়নাটা ঠিক জায়গায় রেখেছে। মানুষের মন যখন আপনা থেকেই পায়, তখন সে তা সে তুচ্ছ তাচ্ছিলের চোখেই দেখে, মূল্যায়ন ঠিকভাবে করে না। যখন আগের মতো পায় না বা হাত ছাড়া হয়ে যায়, তখনই তা পাবার জন্যে মন দারুণভাবে ছটফট করতে থাকে ভিতরে ভিতরে। কেউ তা বোঝে, কেউ তা বোঝে না, বা কেউ কখনই বুঝতে চায় না। আমারও তাই হলো। আমিও মনে বোনটাকে আবারও আগের মতোই শুধু একবার দেখার জন্যে ছটফট করতে লাগলাম। বোন তা বুঝল না নাকি বুঝেও না বোঝার ভান করল, বুঝলাম না। খেয়ে আবার ফ্রেশ হয়ে পড়তে বসলাম। সামনে পরীক্ষা, কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারলাম না। বাধ্য হয়ে শুয়ে পড়লাম, কিন্তু কখন যে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম বলতে পারব না। যতটা অনুমান করতে পারি, সকালের দিকে সেই রাতেই কাকতালীয়ভাবে বোনটাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। ঠিক স্বপ্ন বলা যাবে না, কারণ সেই রাতে ওকে নিয়ে আমার স্বপ্নদোষ হয়েছিল। আমার আগেও বহুবার স্বপ্নদোষ হয়েছিল, কিন্তু কখনই আমার সেই স্বপ্নে রুবি আসত না। পরের দিন ঘুম থেকে উঠার পর আমার হঠাৎই মনে হলো, রুবি কি আমাকে দেখানোর জন্য এইসব করছে? আমি অনেক ভেবে দেখলাম বাইরে ওর আচরণ ঠিক আগের মতোই আছে, সেখানে কোনো পরিবর্তন আসে নাই। আমি বিষয়টা ভালো করে বুঝার জন্য মনস্থির করলাম, তাই কলেজে যাওয়ার থেকে সন্ধ্যা পর্যন্ত ওর প্রত্যেকটা আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি মোটামুটি শিওর হলাম যে ও আমাকে দেখানোর জন্যেই এমনটা করছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কেন। তাহলে সে কি? এটা ভাবাও পাপ। সন্ধ্যায় ও যখন পড়তে আসলো, আগের মতোই গেঞ্জি আর স্কার্ট পরা, ওড়নাটা ঠিক জায়গায় আছে, কারণ হিসেবে আমি যতটা বুঝতে পারলাম, হয়তো তার আত্মসম্মানে লেগেছে। বেশ কয়েকবার দেখাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আমার অসহযোগিতায়। বুঝতে পারলাম ব্যাপারটা তার মাথায় ভালো মতোই ঢুকে গেছে। যতই আপন বোন হোক, সামনে মেলে ধরলে সে শুধু চোখ মেলে দেখবেই না, বরং চেখে দেখার সুযোগ খুঁজবে। আমি তার বাইরে না। আমি 5 মিনিটে মনে হয় 3 বার তাকিয়েছি ওর দিকে। প্রতিবারই ব্যর্থ হয়েছি তার ওড়নার জন্যে। চতুর্থবার তাকানোর সময় কাঙ্ক্ষিত বস্তুদ্বয়ের দেখা মিলল, গতকালকের চাইতে আকর্ষণীয় রূপে। বুঝলাম রুবি আমাকে দেখানোর জন্যেই নিচের দিকে ঝুঁকে অঙ্কে করে যাচ্ছিল, আর আটকে গেলে খাতার দিকে তাকিয়েই আমাকে জিজ্ঞাসা করতে লাগল, আমাকে সুযোগ করার জন্যে। প্রায় 5 মিনিট আমি পড়াতে মন বসাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমি পড়ায় মন বসাতে পারলাম না, কারণ তখন আমার সারা মাথা জুড়ে একটা বিষয় ছিল। সে হলো রুবি। মা কি যেন একটা জিজ্ঞাস করতে আমার রুমের দিকে আসতেই দেখলাম রুবি দ্রুত সোজা হয়ে বসেই ওড়নাটা ঠিক করে নিল, যদিও তার ঠিক করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সে দরজার দিকে পেছন ফিরেই বসেছিল, আর মা চৌকাঠের ওপার থেকেই চলে গিয়েছিল। সেদিন ওখানেই শেষ হলেও সে সেই একইভাবে আমাকে প্রতিদিন নিজেকে দেখিয়ে দেখিয়ে যেন আমাকে তাতিয়ে রাখছিল বড় কিছু পাবার প্রত্যাশায়। এর মাঝে নানু অসুস্থ হওয়ায় মা চলে গেলেন নানার বাড়ি। বাবা বাড়িতে শুধু শুক্রবার আর শনিবার থাকেন, কারণ উনি চাকুরি করেন শহরে। নানুকে দেখতে আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু সপ্তাহ দেড়েক পরেই পরীক্ষা থাকার কারণে আর তা হয়ে উঠে নাই, অনেক পড়া বাকি। নানুর অবস্থা ভালো না থাকায় মা মামা বাড়িতে যেয়ে থেকে গেলেন। এরপর শুধু আমরা দুজন বাসায়। রান্না রুবিই করে, খেয়ে দুজনেই ঘর তালা দিয়ে কলেজে যাই, একসাথে বাসায় আসি। আমার মাথায় তখন শয়তান ভর করেছে, নানান আজে বাজে চিন্তা ঘুরতে লাগলো ছোট বোনটাকে নিয়ে। বাসায় এসে দেখলাম রুবি রান্নাঘরে চলে গেল, আর আমি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুবি আমাকে ডেকে উঠাল খাওয়ার জন্যে। ওকে কখনই আমি এই অবস্থায় দেখি নাই, তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমরা যখন খাচ্ছিলাম তখন চাচি খোঁজ নিতে এলো আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। দরজা নকের শব্দ শুনেই রুবি তাড়াতাড়ি উঠে চেয়ারের উপরে রাখা লাল নীলের মিশ্রণের ওড়নাটা চট করে পরে নিল। রুবি চাচির সাথে কথা বলতে বলতে খেতে লাগলো। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে গেলাম। চাচি কখন গেল বলতে পারবো না। আমি যখন খেলতে যাবার জন্য তৈরি হলাম, দেখলাম রুবি ওড়না ছাড়া আমার রুমে এলো। আমাকে একটা ছোট খাট বাজারের লিস্ট ধরিয়ে দিল। আমি এবার বাইরে বেশি সময় থাকতে পারলাম না। সাধারণত খেলার পরেও আমরা বন্ধুরা অনেকটা সময় নিয়ে গল্প করে যে যার বাসায় ফিরতাম, কিন্তু আজ তাড়াতাড়ি ফিরলাম 2 কারণে। রুবি আমারে আদরের ছোট বোন, আর 2 বাজার করতে হবে তাই। মাগরিবের আগেই বাজার নিয়ে বাসায় ফিরলাম। আমার দ্রুত বাসায় ফেরাটা রুবির কাছে বেশ ভালোই লাগলো, সেটা তার হাব ভাব দেখেই বোঝা গেল। ও আমাকে বলল ওকে হেল্প করতে। আমি সাথে সাথেই রাজি হলাম, কারণ সম্পদ দেখতে পাবো ভেবে। দেখলাম যেমনটা আশা করেছিলাম তার থেকেও বেশি হলো। খুশি মনে ওর সব হুকুম চাকরের মেতাই পালন করলাম। যতক্ষণ বোনটা রান্না করল ততক্ষণ আমি ওর আশেপাশেই থেকেই মাপতে লাগলাম চোখ দিয়ে। সন্ধ্যার পর যথারীত দুজনেই পড়তে বসলাম সেই একই রুমে।
আমার পড়া তখন চুলো উঠেছে, মাথায় শুধু রুবির চিন্তা, কি করা যায়, কি করে কি করা যায়। তাই ভাবছি সারাক্ষণ। রুবির একটা অঙ্ক করতে গিয়ে বারবার ভুল করছিলাম, যা আমি আগে কখনই করি নাই। রুবি তখন বলে ফেলল, ভাইজা, তোমার কি হয়েছে, কয়েকদিন যাবত ঠিকমতো কিছু পারছ না, বলে আমার মুখের দিকে তাকিয়ে সেই হাসিটা হাসল। আমিও এবার খালি ঘরে লাজলজ্জার বিসর্জন দিয়ে বোনের সাথে সেবার বিষয়ে কথা বলার জন্য সাহস করে এবার পোশাক দেখিয়ে বললাম, এইভাবে তুই যদি আমার সামনে বসে থাকস, তবে মনোযোগ অঙ্কে থাকবে কিভাবে বলতো। আমি ঢের ভালোই বুঝতে পারলাম আমার কথা শুনে বোনের মনে যেন একটা ঢেউ খেলে গেল, তার চোখে মুখে একটা ভালি দুষ্টুমির খেলা খেলাতে লাগল। আমি এইবার বোনের পুর মনের ভাবটা বোঝার জন্যে একটু মান করেই বললাম, এইভাবে পড়াতে আমি অভ্যস্ত না। মনে হলো সে মাথা কাত করে আমার সমগ্র কথা শুনে তার ভালোই লাগল। সে এবার বেশ ভাব নিয়ে বলল, এখন থেকে আমাকে দেখে অভ্যেস কর ভাইজা, নইলে পরে নিজেকে কন্ট্রোল করতে পারবি না অন্য মেয়ে দেখলে। আমি রুবির চোখের দিকে তাকিয়ে এবার একটু ভ্রু কুচকিয়ে মনে মনে বললাম, বলে কি? পরে বোনের কথা শুনতে শুনতে এবার সরাসরি বোনের দিকে এক নজরে তাকিয়ে রইলাম। রুবি সোজা হয়ে বসেই নিজের দম নেবার ভান করে আমাকে জ্ঞান দেবার ভান করে বলল, এই ধর ভাইজা, আমি তোর একটা মাত্র আপন ছোট বোন, আমাকে নিয়ে তো তুই চানিলেও তেমন খারাপ কিছু ভাবতে পারবি না, বলে আমার চোখের দিকে তাকিয়ে একটা হাসি হাসে। আমি বলতে যাব এমন সময় আমাকে বলতে না দিয়ে রুবি বলল, এই পোশাকে আমাকে দেখে দেখে অভ্যস্ত হলে অন্য মেয়েছেলে দেখলে নিজের কন্ট্রোল হারাবে না কখনই। আমি এবার বললাম, সবই তো বুঝলাম। সাথে সাথেই রুবি বলল, সেই জন্যে তো তোর আমাকে একটা দামি গিফট দেওয়া উচিত, কারণ আমি তোর কন্ট্রোল বাড়িয়ে দিচ্ছি। আমি বোনের কথা কল্পনা করতে করতে বললাম, সবই ঠিক আছে, তো আমার না হয় কন্ট্রোল বাড়বে, কিন্তু তোর কি উপকার হবে তাতে? রুবি আমার কথায় বেশি একটা সন্তুষ্ট হতে পারল না, বলল, আমি আধুনিক হওয়ার চেষ্টা করছি, বলে নিজের টি-শার্টটা দেখিয়ে বলল, এই পোশাক স্বাচ্ছন্দ্যে পরার এবং পরে মানুষের সামনে চলাফেরার করার অভ্যেস করতেই তোমার সামনে রিহেলচাল করছি। তোমার কাছে তো আর আমার আর কিছু হারাবার ভয় নাই, যাতে পরে অন্য কোনো ছেলের সামনে কোনো লজ্জা বোধ না হয়। শুনে আমি বললাম, কিন্তু আমি তো বেশ কিছুদিন যাবৎ তোকে খেয়াল করে দেখলাম, তুই আমি ছাড়া অন্য কাউকে দেখলেই সাথে সাথেই ওড়না দিয়ে আগের মতো সব ঢেকে ফেলিস। রুবি এবার মাথাটা নিচু করে দিয়ে বলল, থাকব না? আমার বুঝি লজ্জা লাগে না? তাছাড়া বলে থামতেই আমি বললাম, তাছাড়া কি? রুবি বলল, ওরা নইলে খারাপ ভাববে না, আর তোমার বন্ধুরা যদি এই পোশাকে দেখে তাহলে কি ওরা তোমার মতো আমাকে ছেড়ে দেবে? আমি এবার বোনকে বললাম, তোর রিহালচালের প্রক্সি ম্যান হিসেবে তুই কি আমার সামনে এভাবে চলবি? বলে রুবির দিকে তাকাতেই বুঝলাম আমার কথায় তার মনে একটা দোলা খেয়ে গেছে। আমি উত্তরের জন্য অপেক্ষা করতেই সে বলল, তুই অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস ভাইয়া। আমি তার উত্তরে কিছু একটা বলতে মুখ খুলব, রুবি আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে আমার গুরুজনের মতো আদেশের সুরে বলল, তোমার এত কথা বলে লাভ নেই, তুমি কষ্ট করে শুধু নিজের কন্ট্রোল পাওয়ার বাড়াও, আর আগের মতো মনোযোগ দিয়ে আমাকে পড়াও। কথা বলতে বলতে কখন যে 11টা বেজে গেছে তা আমরা কেউই বুঝতে পারি নাই। তাড়াতাড়ি টেবিল থেকে উঠে দুজনে খেয়ে নিয়ে একটু টিভি দেখে যার যার বিছানায় ঘুমাতে চলে গেলাম। আমি ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না কিছুতেই। আমি শুয়ে শুয়ে ভাবলাম অনেক কিছুই, পরে আস্তে করে উঠে ডাইনিং পেরিয়ে সোজা রুবির রুমের কাছে যেয়ে দেখলাম রুবির রুমের দরজাটা মেলা, জানালার পর্দায় দিয়ে করে নিজের বিছানায় শুয়ে আছে, যেন সে কোনো কিছুর বা কারো প্রত্যাশে প্রহর গুনছে শুয়ে শুয়ে। নীল ডিমলাইটের হালকা আলোতে আমার চোখের সামনে ফুটে আছে। এতে আমার লাফাতে শুরু করল। আমি নিজেকে আর সামলাতে না পেরে আস্তে করে রুবির পাশে শুয়ে পড়লাম। বোনের কোনো নড়াচড়া না দেখে আমি হাতটা বাড়িয়ে দিলাম। তারপর মাথাটা উঁচু করে বোনের মুখের দিকে তাকালাম, সে কোনো রকম নড়াচড়া করছে না, গভীর ঘুমে আচ্ছন্ন। তার এই ঘুমটা আমাকে আর বেশি সাহসী করে তুল। আমি এবার মাঝখানের কোল বালিশটা এক হাতে তুলে মেঝেতে ফেলে দিলাম। ও জেগে গিয়ে বলল, ভাইরা কি করতেছ? ছাড়ো ছাড়ো, আমি তোমার বোন। কিন্তু ও ছাড়ো ছাড়ো বললেও নিজেকে ছাড়াতে চেষ্টা করলে না। আমি বললাম, আজ আর তোর রক্ষা নেই। কাজ শেষে আমি রুবিকে বললাম, কোথায় শিখলি এসব? রুবি বলল, সোমার কাছে। আমি মনে মনে সুমার প্রতি কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। পরে বললাম, কিভাবে বল এবার? রুবি এবার খুবই স্বাভাবিকভাবেই বলল, হাডামিটা ওই দিন স্কুলে এসে অফ ক্লাসে বসে স্বামীর সাথের গল্প বলল। শুনে আমাদের অবস্থা যত কাহিল হতে লাগল, সে যেন ততই মজা পেতে লাগল। ওর মুখে এসব কথা শুনে সত্যই বলছি ভাইজা, আমার খুবই লোভ হচ্ছিল সেবা নিতে, কিন্তু আমাদের কোনো উপজা ছিল না। রুবি থামতেই আমি বললাম, আবার আমাদের এলো কোথা থেকে? এতটা সময় না শুধু আমিই ছিলাম। শুনে রুবি বলল,
ওহ, তোমাকে তো বলাই হয়নি ভাইজা। আমি আর শিউলি দুজনেই সোমার কাছে সেই গল্প শুনছিলাম। আমি বললাম। পরে রুবি বলল, শিউলিরও একই অবস্থা হয়েছিল। রুবি থামতেই আমি বললাম, পরে শিউলি কাকে দিয়ে সেবা নিল? রুবি বলতে যাবে আমি ততটা সময় বোনের মাধ্যমে শিউলির প্রতি একটা চান্স নিতে বললাম, নাকি এখনও অভুক্ত কাউকে খুঁজছে? রুবি এবার আমার কথা শেষ হতেই একটু দম নিয়ে বলল, কথায় কথায় একদিন আমি শিউলিকে বলেছিলাম, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় সোমার কাছে গল্প শোনার পর থেকে। শুনে শিউলি আমার দিকে চোখ বড় করে তাকিয়ে একটু মুচকি হাসতেই আমি কিছুটা লজ্জা পেয়েছিলাম, তবুও ওকে বললাম, এখন কি করা যায় দোস্ত বলতো? শিউলি আমার কথা মন দিয়ে শুনে অনেকটা সাবধান করতেই যেন বলল, অন্য ছেলেকে দিয়ে সেবা নিস না, তাইলে ঝামেলা হবে। দেখিসনা সোহানা তারেককে একবার দিয়ে এখন কেমন ফেসে গেছে। আমি তখনও তারেক আর সোহানার কথা জানতাম না। শিউলি বলল, তারেক ছবি উঠিয়ে রেখেছে আর তাই দিয়ে বারবার মেইল করে যাচ্ছে ওকে, নিজের বিয়ে করা বউয়ের মতো। শুনে আমি সাদা মনেই বললাম, ভালি তো, তুই তাতে খারাপটা দেখলি কোথায়? পরে একটা হাঁপ ছেড়ে শিউলির মুখের দিকে তাকিয়ে বললাম, আমারও যদি একটা তারেক থাকত। বলে আফসোস করতেই শিউলিও বলল, আমিও খারাপের কিছুই দেখতাম না বা খুঁজতাম না, যদি না সে সোহানাকে মেল না করত। আমি কথাটা শুনে প্রচণ্ড একটা হোঁচট খেলাম, মনে হলো কাচের গ্লাসের মতো আমার হৃদয়টা যেন ভেঙে গেল। পরে প্যাকাসে গলায় বললাম, কেন, তারেক কি করেছে? শিউলি এবার একটা শ্বাস ফেলে বলল, একদিন সে সোহানার সাথে কয়েকটা ছবি ও কিছুটা ভিডিও করে তার বাবা মাকে দেখিয়ে দেবার ভয় দেখিয়ে পলাশকে দিতে বাধ্য করেছে, আর তুই তো জানছি পলাশ কতটা হারামজাদা। সত্য বলছি ভাইয়া, কথাটা শুনে আমার বেশ খারাপ লেগেছিল। পরে আমি একটা হাঁপ ছেড়ে শিউলিকে বললাম, তাহলে আমাকে শখটা আপাতত সিকাই তুলে রাখতে হবে বিয়ের আগ পর্যন্ত। শিউলি এবার আমার হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে আমার থুতনিটা একটু নাড়া দিয়ে বলল, তা কেন সখী, যখন শখ হয়েছে তা পূরণ করাই ভালো। আমি তার দিকে চোখ তুলে চেয়ে চোখের সাহায্যে প্রশ্ন করলাম, কিভাবে? শিউলি তখন নিজ থেকেই বলল, আরে বোকা, নিজের আপনজনকে দিয়ে নিলে সেই রকম কোনো ঝামেলায় পোহাতে হয় না, শুধু প্রয়োজন নিজের ভিতরে একটু সাহস সৃষ্টি করা বাস। আমি তার দিকে তাকাতেই শিউলি এবার একটু লাজুক ভঙ্গিতে আমার দিকে চেয়ে বলল, সবাই করে কেউ বলে না, এই যে আমিও সেবা নিয়ে বেড়াই। বলে আমার হাতটা ছেড়ে খোলা জানালার দিকে যেতেই আমিও তার পিছু পিছু হাঁটলাম। আমি তার পার্শ্বে দাঁড়াতেই সে আমার কাঁধ ধরে একটা নাড়া দিয়ে আবার বলল, তুই জানস। আমি ভ্যাবলা কান্তর মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে এবার নিজ থেকে বলল, জানস না। পরে বেশ কনফিডেন্স নিয়েই বলল, আর আমি জানি কেউ সেইটা কখনই জানবে না। আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনতে লাগলাম। শিউলি এবার খুবই স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার যখন খুব ইচ্ছে হয় তখন চাচাত ভাই শ্যামলকে দিয়ে খিদে মেটাই। পরে আমার দিকে তাকিয়ে বলল, তুইও তেমন একজনকে জোগাড় করে নে দোস্ত। আমি একটা দীর্ঘশ্বাস ফেলতেই শিউলি আমার হাত ধরে অনেকটা মন খারাপ করে বলল, তুই কি করবি? তোর তো চাচতো ভাইও নাই। আমি বললাম, তবে একটা মামাতো ভাই আছে। শিউলির সাথে সাথে আমার হাতটায় একটা ঝাঁকি মেরে বেশ আনন্দ সহকারেই যেন বলল, তাহলে তো সমস্যার সব সমাধান হয়েই গেল। আর চিন্তা কি একটা আনন্দ, তোকে তা ভাষায় বোঝাতে পারবো না। আর লজ্জা করে লাভ নেই, আমি তোকে বলছি যা। আমি এবার শিউলির মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিন্তু একটা সমস্যা আছে। শিউলি জানতে চাইতেই আমি বললাম, ওর মুখ খুবই পাতলা। আর তখনই চট করে শিউলি আমার হাতটা তার দিকে টেনে ধরে বলল, খবরদার বলছি রুবি, মুখ পাতলা ছেলেদের কাছে কখনই দড়ি দিবি না, তাহলে পুরটাই ফাঁসবি। মুখ পাতলা ছেলেদের কাছে দড়ি দেওয়ার থেকে আর একটু সাহস করে নিজের ভাইয়ের হাতে দেওয়া অনেক ভালো।